খুব সহজেই হাউস ওয়ারিং করা সম্ভব। হাউস ওয়ারিং খুব সহজ একটা বিষয় এবং এই ভিডিওতে খুব সহজে আমরা হাউস ওয়ারিং করা শিখব। এই ভিডিওতে আমরা একটা পুরো বাসার ওয়ারিং করব, যে বাসায় 3টা বেডরুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন রুম, একটা এসি এবং একটি ওয়াটার পাম্প থাকবে। কোথায় কোন সাইজের তার ব্যবহার করতে হবে, কোথায় কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে, এক কথায় একদম এনার্জি মিটার থেকে শুরু করে পুরো ওয়ারিংটা আমরা এই ভিডিওতে দেখব। চলুন শুরু করা যাক। সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের 4টা কানেকশন পয়েন্ট থাকে। বাম পাশ থেকে শুরু করলে 1, 2, 3, 4। 1 নম্বর কানেকশন পয়েন্টে যুক্ত করতে হবে পোল থেকে আসা কালো কালারের ইনসুলেশন যুক্ত কেবল অর্থাৎ ফেজ কেবল, এবং 2 নম্বরে নেকেড ওয়্যার বা নিউট্রাল তারটা যুক্ত হবে। 3 এবং 4 নম্বর থেকে যথাক্রমে নিউট্রাল এবং ফেজ তারটা সরাসরি নিয়ে যেতে হবে আমাদের মেন সার্কিট ব্রেকারে। মেন সার্কিট ব্রেকার হিসেবে আমরা 40 অ্যাম্পিয়ারের ডাবল পোল সার্কিট ব্রেকার ব্যবহার করব এবং এনার্জি মিটার থেকে মেন সার্কিট ব্রেকার পর্যন্ত তারটা দেব 6 RMS এর। এবং মেন সার্কিট ব্রেকারের পরে অতিরিক্ত প্রোটেকশনের জন্য আমরা আরও একটি সার্কিট ব্রেকার ব্যবহার করব। এখানে আমরা 40 অ্যাম্পিয়ারের আরসিসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করব। আরসিসিবিটা সংযুক্ত করতে হবে ঠিক এইভাবে মেন ডিস্ট্রিবিউশন বক্সে, এবং সেখান থেকে বাকি সার্কিট ব্রেকারগুলোতে কানেকশন দিতে হবে। আরসিসিবি সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে সে সম্পর্কে জানতে আইগানটি ভিডিওটি দেখুন, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন। আমাদের মেন সার্কিট ব্রেকার বা এমসিবি সার্কিট ব্রেকারটা আমরা যেভাবে কানেকশন করেছি ঠিক একইভাবে আমরা আরসিসিবি সার্কিট ব্রেকারটাও কানেকশন করব। আর এটা অবশ্যই আমরা ডিবি বক্সের মধ্যেই সেট করব, যেটা ছবির মাধ্যমে দেখালাম আর কি ওইভাবে। তারপরে আমরা ইন্ডিভিজুয়াল যতগুলো সার্কিট ব্রেকার থাকবে রুম ওয়াইজ, তারপরে আমাদের কিচেন থাকলে কিচেনের জন্য, ডাইনিং রুমের জন্য, যেহেতু আমাদের 3টা রুম থাকবে 3টা রুমের জন্য 3টা সার্কিট ব্রেকার, ডাইনিং রুমের জন্য একটা সার্কিট ব্রেকার এবং কিচেনের জন্য একটা সার্কিট ব্রেকার। এই ওয়ারিংগুলো করব 6 RMS তার দিয়েই, এবং প্রত্যেকটা সার্কিট ব্রেকার 6 RMS তার দিয়ে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে কানেক্ট করে নিব। প্রথম 3টি সার্কিট ব্রেকার আমরা রুমের জন্য ব্যবহার করব। প্রথম 2টা, যে 2টাতে এসি থাকবে না, সেই 2টাতে আমরা 6 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করব। এবং 3 নম্বর সার্কিট ব্রেকারটা আমরা ব্যবহার করব 20 অ্যাম্পিয়ারের, যেটাতে আমরা এসি ব্যবহার করব। তারপরে সার্কিট ব্রেকারটা ডাইনিং রুমের জন্য ব্যবহার করব, সেটা আমরা 10 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করব। যেহেতু আমাদের সেখানে ফ্রিজ থাকতে পারে, টিভি থাকতে পারে, আরও অনেক ধরনের লোড থাকে ডাইনিং রুমে, সেক্ষেত্রে আমরা 10 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করব। তারপর হচ্ছে রান্নাঘরের সার্কিট ব্রেকার। রান্নাঘরের সার্কিট ব্রেকারটা আমরা 10 অ্যাম্পিয়ারের ব্যবহার করব, কারণ ইলেকট্রিক চুলা ব্যবহার করলে সেখানে পাওয়ার সকেট দিতে হবে এবং রান্নাঘরে পাওয়ার সকেট থাকাই লাগবে। তারপরে ধরে নিলাম বাসায় একটা অনহর্স পাওয়ারের পাম্প থাকবে, পানির পাম্প, সেটার জন্য আমরা 6 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করব। এবং আমাদের মেন ডিবিতে আমরা সবগুলো সার্কিট ব্রেকার সিঙ্গেল পোলের ব্যবহার করব। এবং আমাদের ফেজটা কমপ্লিট হলে বাকি থাকে নিউট্রাল। নিউট্রালের জন্য দেখবেন এই ধরনের কানেক্টর পেয়ে যাবেন, আমাদের যে ডিবি বক্সগুলো বাজারে পাওয়া যায় সেই ডিবি বক্সগুলোতে থাকে, অথবা এ ধরনের কানেক্টর পাওয়া যায়, যেখানে আমরা নিউট্রাল পয়েন্টটা দিয়ে রাখবো এবং সেখান থেকে প্রত্যেক রুমের জন্য আলাদা আলাদাভাবে নিয়ে যাব। ডিস্ট্রিবিউশন বক্স পর্যন্ত আমাদের ওয়ারিং কমপ্লিট। এখানে কোন সাইজের তার, কোন সাইজের সার্কিট ব্রেকার দিব সবকিছুই করা হয়ে গেছে। এবার হচ্ছে দ্বিতীয় স্টেপ, রুমগুলোতে আমাদের পাওয়ার নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে প্রথম 2টা রুমে যেখানে 6 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করেছি তার জন্য 1.5 RMS তার ব্যবহার করব। এবং যে রুমে এসি থাকবে সে রুমের জন্য 4 RMS তার ব্যবহার করব, এবং কিচেনের জন্য 4 RMS তার ব্যবহার করব, এবং ডাইনিং রুমের জন্য 2.5 RMS তার ব্যবহার করব, এবং পাম্পের জন্য 1.5 RMS তার ব্যবহার করব। এবার চলে আসি আর্থিং এর বিষয়ে। আর্থিং আপনার বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর্থিং এর গুরুত্ব সম্পর্কে জানতে আইগাইডের ভিডিওটি দেখতে পারেন, অথবা ডেসক্রিপশন চেক করতে পারেন। তো আমাদের নিউট্রাল এবং ফেজের কানেকশন অলরেডি শেষ, ওয়ারিং শেষ। এবার হচ্ছে আমাদের আর্থিং এর ওয়ারিং। তো অনেক সময় বিদ্যুৎ সাপ্লাই কোম্পানিগুলো আর্থিং করে এবং সে আর্থিংটা নিউট্রালের সাথে লাগিয়ে রেখে দেয়। তো সেটা যদি বাধ্যতামূলক হয় যে নিউট্রালের সাথে লাগাতেই হবে, সেক্ষেত্রে আলাদা আরেকটা আর্থিং করে নিতে হবে, এবং সেখান থেকে অথবা নিউট্রাল থেকে আর্থিং কানেকশন খুলে ফেলে সেই আর্থিংটাকেই আপনার বাড়ির অন্যান্য ইকুইপমেন্ট যেমন ফ্রিজ, এসি, ওয়াটার পাম্প, এই ধরনের ইকুইপমেন্টগুলো আর্থিং করতে হবে। বিদ্যুৎ সাপ্লাই কোম্পানিগুলো কেন আর্থিংটা নিউট্রালের সাথে যুক্ত করে দেয় এবং গ্রামাঞ্চলে অনেক জায়গাতেই এ ধরনের ওয়ারিংগুলো করা হয়, সে সম্পর্কে জানতে আইগারের ভিডিওটি দেখতে পারেন। তো আমরা আর্থিং ওয়্যারটা ঠিক নিউট্রালের মতো করে সরাসরি সেটা নিয়ে চলে আসবো আমাদের ডিবি বক্সে, এবং ডিবি বক্সটা যদি মেটালিক হয় সেখানে আর্থিংটা কানেক্ট করে দিব, এবং নিউট্রালের যেভাবে কানেক্টর ইউজ করে প্রত্যেক রুমে রুমে নিউট্রালটা নিয়ে যাব, একইভাবে আর্থিংয়ের জন্য আমরা এখানে কানেক্টর ইউজ করব, এবং এখান থেকে প্রত্যেক রুমে রুমে এবং রুম থেকে আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোতে নিয়ে যাব। নিউট্রাল এবং আর্থিংয়ের জন্য যদি কানেক্টর না পান সেক্ষেত্রে তারগুলো জোড়া দিয়েও ব্যবহার করতে পারেন কমন করে নিয়ে, তবে জয়েন্টগুলো ভালোভাবে দিতে হবে।
আমাদের মেন ডিবি ওয়্যারিং শেষ। এবার আমরা আমাদের রুমগুলো ওয়্যারিং করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি সুইচ বোর্ড নিয়ে নিয়েছি। বাম পাশ থেকে এখানে দেখা যাচ্ছে এটা একটা ফিউজ। ফিউজের কাজ হচ্ছে প্রোটেকশন দেয়া। ফিউজ তার সবসময় খুব চিকন তার দিয়ে বাঁধতে হয়। তাহলে কি হবে, যদি আমরা যে লোডগুলো ইউজ করব, ফ্যান, লাইট বা আমরা সকেট পয়েন্ট থেকে যে লোডগুলো ইউজ করব, সেগুলো যদি কোনো কারণবশত অতিরিক্ত কারেন্ট যায়, তাহলে ফিউজের তারটা পুড়ে যাবে। আমাদের সুইচ বোর্ডের ভিতরে কোনো তারটার পড়বে না, বা আমরা যে লোডের জন্য বেশি অ্যাম্পিয়ার নিচ্ছিল সেই লোডটাও পড়বে না, বা ফ্যানে যদি বেশি কারেন্ট নিয়ে থাকে কোনো সমস্যার কারণে, তাহলে ফ্যানটাও পুড়ে যাবে না। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিকেটর। তো ইন্ডিকেটরের কাজ হচ্ছে যে বিদ্যুৎ আছে কি না সেটা বোঝার জন্য। যদি বিদ্যুৎ থাকে তাহলে ইন্ডিকেটরটা জ্বলবে, না থাকলে জ্বলবে না। তারপরে একটা সুইচ, এবং তারপরে একটা হচ্ছে রেগুলেটর, ফ্যানের স্পিড কম বেশি করার জন্য আর কি। তারপরে আবার দুইটা সুইচ, তারপরে একটা সকেট পয়েন্ট। তো মেইন ডিবি থেকে আমরা একটা ফেজ, প্রথম সার্কিট ব্রেকার থেকে প্রথম রুমের জন্য একটা ফেজ সাপ্লাই সরাসরি সুইচ বোর্ডে নিয়ে নিব, ডাইরেক্ট আমাদের ফিউজের উপরের প্রান্তে। তো তারপরে ফিউজের নিচের প্রান্ত থেকে ফেজ কানেকশনটা আমরা ইন্ডিকেটরে দিব, তারপর তার পাশের সুইচে দিব। তারপরে রয়েছে এখানে রেগুলেটর। তো রেগুলেটরটা পরে দেখাচ্ছি আমি। তো সেই সুইচ থেকে রেগুলেটরকে অ্যাভয়েড করে তার পাশের সুইচে আবার ফেজটা দিয়ে দিতে হবে, এবং তার পাশে যে সুইচটা রয়েছে সেই সুইচে আবার ফেজটা দিতে হবে। এক কথায় এখানে ফিউজ দিয়ে ইনপুট হলো ফেজটা, তারপরে আমাদের ইন্ডিকেটর এবং সবগুলো সুইচের নিচের টার্মিনালে সে ফেজটা কানেকশন করে দিতে হবে। এবার হচ্ছে রেগুলেটরের পালা। সুইচ দিয়ে যদি আমরা ডাইরেক্ট একটা ফ্যান কানেকশন করে দেই, তো সুইচটা অন অফের মাধ্যমে আমরা ফ্যানটা অন অফ করতে পারবো, কিন্তু সেটার স্পিড কন্ট্রোল করতে পারবো না। তো যার কারণে আমাদের রেগুলেটরের প্রয়োজন হবে। তো ধরে নিলাম এই সুইচটা আমাদের ফ্যানের সুইচ। তো যেহেতু আমরা ফ্যানের স্পিডও কন্ট্রোল করব, যার কারণে এই সুইচের সাথে আমাদের রেগুলেটর কানেকশন করতে হবে। তো যেহেতু ফ্যানের সুইচের নিচের টার্মিনালে ফেজ কানেকশন দেওয়া আছে, তার মানে সুইচটা যখনই অন করব তখন উপর টার্মিনালে আমাদের সাপ্লাই চলে আসবে। তো উপর টার্মিনাল থেকে একটা তার রেগুলেটরের একটা টার্মিনালের সাথে লাগিয়ে দিব। রেগুলেটরের আরেকটা প্রান্ত যেটা অবশিষ্ট আছে সেটা থেকে ফেজ সাপ্লাইটা ডাইরেক্ট আমরা ফ্যানে দিয়ে দিব। এবং একইভাবে লাইটের সুইচ যেটা, সেটার নিচের প্রান্তে তো ফেজ সাপ্লাই দেওয়া আছে, উপরের প্রান্তটা ওপেন আছে বা ফাঁকা আছে, ওই প্রান্তের সাথে ডাইরেক্ট একটা ফেজ সাপ্লাই লাইটে দিয়ে দিব। তাহলে সুইচ অন করা মাত্র সুইচের নিচের প্রান্তের ফেজ সাপ্লাই উপরের প্রান্ত যাবে এবং সেখান থেকে ডাইরেক্ট লাইটে চলে যাবে। এবার চলে আসি সকেটে। তো সকেটের এখানে একটা সুইচ রয়েছে, সকেটের সুইচ। তো সকেটের সুইচের নিচে আমাদের ফেজ সাপ্লাইটা দেওয়া আছে। তো সুইচ অন করলে উপরে ফেজ সাপ্লাই চলে যাবে। তো উপর থেকে একটা নিয়ে আমরা সকেটের নিচ পয়েন্টে লাগিয়ে দিব। তো লাইট পর্যন্ত, ফ্যান পর্যন্ত, সকেট পর্যন্ত আমাদের ফেজ সাপ্লাই দেওয়া হলো, কিন্তু নিউট্রাল ছাড়া তো কোনো লোডই চলবে না। এবার আমরা নিউট্রাল সাপ্লাইটা কিভাবে দিব সেটা দেখব। মেইন ডিবি থেকে টক কানেকশনটা ডাইরেক্ট আমরা নিয়ে যাব। আমাদের দেখা যায় যে যেখানে সুইচ বোর্ড থাকে তার ঠিক উপরেই 2 থেকে 3 ফিট উপরে আমাদের লাইট হোল্ডারগুলো থাকে, বা সেখানে লাইট লাগানোর ব্যবস্থা থাকে। তো উপরে যে হোল্ডার বক্সটা থাকবে সেখানে হয়ে যাবে আমাদের নিউট্রালের কমন পয়েন্ট, অর্থাৎ সেখানে তার জোড়া দিয়ে সেখান থেকে আমরা ফ্যানে দিব, সেখান থেকেই আমরা লাইটে দিব, এবং সেখান থেকে আবার সুইচ বোর্ডে নিয়ে আসবো। সবগুলা লোডের নিউট্রাল কানেকশনটা বা নিউট্রাল সাপ্লাইটা সেখান থেকে যাবে। তো সেখান থেকে একটা সাপ্লাই আমাদের ইন্ডিকেটরে, এবং ইন্ডিকেটর থেকে সেই সাপ্লাইটা আমাদের সকেট পয়েন্টে। যেহেতু সকেট পয়েন্টে আমাদের নিউট্রাল ছাড়া আমরা লোড চালাতে পারবো না, ফেজ নিউট্রাল দুটোই লাগবে। তো সেইটা নিউট্রাল যে কোনো এক জায়গায় জোড়া দিয়ে, বা 5টা লোড যদি থাকে রুমের ভিতর, তো 5টা লোডেই নিউট্রাল প্রয়োজন। তো রুমে তো একটাই নিউট্রাল নিয়ে আসবো। তো নিউট্রালের মাথায় 5টা তার জোড়া দিয়ে 5টা লোডে ডাইরেক্ট দিয়ে দিলেই হয়ে গেল। আমরা চেষ্টা করব সবগুলো কানেকশন কানেক্টরের মাধ্যমে দেয়া, এবং কানেক্টর যদি না থাকে সেক্ষেত্রে ভালোভাবে জয়েন্ট করার। আমি এখানে শুধুমাত্র একটা লাইট এবং একটা ফ্যান এবং একটা সকেট দিয়ে ওয়ারিংটা দেখিয়েছি। একই পদ্ধতিতে আপনি চাইলে আরও লোড বাড়াতে পারেন, সেক্ষেত্রে যে তারের সাইজ বলেছি সেটা দিয়ে চলবে। এবার আমরা আর্থিং কানেকশন করব। যেহেতু আমরা 2টা লোড ব্যবহার করেছি, লাইট এবং ফ্যান, তো লাইটে ওইভাবে আর্থিং করা লাগে না, ফ্যানে আর্থিং করা যেতে পারে, ফ্যানের মেটাল অংশে আর্থিং করা যেতে পারে। আমরা এমডিবি ওয়ারিং করার সময় ডিবি বক্স পর্যন্ত আমরা আর্থিংয়ের তারটা নিয়ে এসে রেখেছিলাম। এখন সেখান থেকে আর্থিং তারটা সরাসরি আমাদের রুমে নিয়ে আসলেই হবে। সেক্ষেত্রে নিউট্রাল যেভাবে কমন করে সবগুলা লোডে দিয়েছিলাম, একইভাবে নির্দিষ্ট একটা জায়গায় কমন করে যতগুলো লোড আমাদের থাকবে আর্থিং করার মতো সবগুলোতে আর্থিং করতে হবে। সেক্ষেত্রে পুরো বাসার জন্য আমরা আর্থিং তার ব্যবহার করব 2.5 RM এর। যেহেতু আমরা এখানে শুধুমাত্র একটা ফ্যান ব্যবহার করেছি, তো সরাসরি আর্থিং তারটা ফ্যানের সাথে যুক্ত করে দেব। আমরা এনার্জি মিটার থেকে শুরু করে মেন সার্কিট ব্রেকার, মেন ডিবি,
এবং মেন ডিবির পরে একটা রুম পর্যন্ত ওয়্যারিং করে ফেলেছি। এবার বাকি অন্যান্য রুমগুলোতে একইভাবে ওয়্যারিং করে নিতে হবে। তবে আমরা যে রুমে এসি ব্যবহার করব সে রুমের ওয়্যারিংটা একটু দেখব। আমরা যে রুমে এসি ব্যবহার করব অবশ্যই সে রুমের জন্য 4RM এর তার নিয়ে আসব এবং রুমে নিয়ে আসার পরে একটা পয়েন্টে ফেজ এবং নিউট্রাল এভাবে যুক্ত করে সরাসরি এসি পয়েন্টে নিয়ে গিয়ে কম্বাইন্ড সকেট বোর্ডের সাথে কানেকশন করে দিব এবং ওই রুমের জন্য যে আর্থিংটা নিয়ে এসেছি সেখান থেকে একটা আর্থিং নিয়ে এসে একইভাবে কম্বাইন্ড বোর্ডে যুক্ত করে দেব যাতে আমরা এসিটা আর্থিং করতে পারি। তারপরে ইজি এসি ইনস্টলেশন করলে এসির সকেটটা জাস্ট শুধু কম্বাইন্ড সকেট বোর্ডের সাথে লাগিয়ে দিলেই চলবে। তো এই সেম পদ্ধতিতে যতগুলো রুম আছে সবগুলো রুমের ওয়্যারিং আমরা কমপ্লিট করব এবং আমাদের ডাইনিং রুমের ওয়্যারিংটা একইভাবে কমপ্লিট করব। ডাইনিং রুমে যদি ফ্রিজ ব্যবহার করতে হয় তার জন্য একটা কম্বাইন্ড সকেট বোর্ড ইনস্টল করে দেব যেমনটা এসির জন্য করলাম এবং কিচেনের জন্য সেম একইভাবে আমরা এইভাবে সুইচ বোর্ড ইনস্টল করব। কিচেনে হয়তো বা একটা অ্যাডজাস্ট ফ্যান লাইট এরকম কিছু থাকতে পারে, তার জন্য সুইচ বোর্ড ইনস্টল করব এবং একইভাবে একটা কম্বাইন্ড সকেট বোর্ড দিয়ে দেব যাতে সেখান থেকে আমরা ইলেকট্রিক চুলো চালাতে পারি। এবং বাসার টয়লেটের জন্য ওয়্যারিংটাও খুব ইজি হবে। যে রুমে টয়লেট ওয়্যারিং করতে হবে সেই রুম থেকে যেমনটা এসির জন্য পাওয়ার লাইন নিলাম সেইভাবে ফেজ এবং নিউট্রাল যুক্ত করে সরাসরি টয়লেটে নিয়ে গিয়ে সেখানে একটা সুইচ ইনস্টল করে লাইট লাগিয়ে দিলেই হবে। তাহলে এরপর বাকি থাকে আমাদের একটা ওয়াটার পাম্প। ডিবিতে ওয়াটার পাম্পের জন্য যে সার্কিট ব্রেকার রেখেছিলাম আমরা 6 অ্যাম্পিয়ারের, সেখান থেকে ফেজ এবং ডিবির নিউট্রাল পয়েন্ট থেকে একটা নিউট্রাল এবং আর্থিং পয়েন্ট থেকে আর্থিং নিয়ে আমরা সরাসরি সেটা নিয়ে চলে যাব আমাদের পাম্প পয়েন্টে এবং পাম্প পয়েন্টে আমরা একটা কম্বাইন্ড সকেট বোর্ড ইনস্টল করে দেব। তারপরে সেখানে পাম্পের শুধু প্লাগটা লাগিয়ে দিলেই চলবে। তবে সবসময় চেষ্টা করবেন মেন ডিবি থেকে প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা সার্কিট ব্রেকার দিয়ে পাওয়ারগুলো নিয়ে আসার। কোনোভাবেই একটা সার্কিট ব্রেকারে ডাবল রুমের পাওয়ার দিবেন না। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে, কিছু শিখতে পারেন, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ।